জামাত শিবিরের বিরুদ্ধে যাওয়ায় বিরোধিতা করার কঠিন শিক্ষা পাচ্ছে আসিফ মাহমুদ। দর্শক, আসিফের অধঃপতন সেদিন শুরু হয়েছে যেদিন প্রথম আলো ডেইলি স্টার খপ্পরে পড়েছে এবং শিবিরকে বিলিটল করার উদ্যোগ নিয়েছে, জামাতকে অসম্মান করার উদ্যোগ নিয়েছে। ওই দিন থেকে ওর পতন শুরু হয়েছে। এখন যা ঘটেছে, আমি যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি, এর সরল অর্থ হচ্ছে আসিফের পথ প্রায় শেষ। এত সহজ না, আসিফ নিশ্চিত ধরা খাচ্ছেন। মানে আসিফ সবচেয়ে কঠিন পরিণতিতে পড়বেন, মাহফুজও পড়বেন। কি এনসিপি তো জায়গা পাবেন আসিফ, এবং উপদেষ্টা পদও থাকবে না। আর মাহফুজের ক্ষেত্রে আমি বলবো যে দেশেই থাকতে পারবে না, ওর বিদেশে চাকরি করে খেতে হবে। এত সোজা না, ওর অবস্থান শেষ করেছে। এনসিপি ওকে অ্যাকসেপ্ট করবে না, এনসিপি ওকে রক্ষা করবে। এনসিপি চাইলে মাহফুজকে ডিফেন্ড করে নেতা বানাতে পারে, জনগণের গালি সত্য, কিন্তু এনসিপি মাহফুজকে নেওয়ার ঝুঁকি নেবে না হয়তো। তা আসিফ ধরাটা কোন জায়গায় খাচ্ছে একটু আমরা দেখি দর্শক। আসিফের ডিগ্রেডেশনটা কখন শুরু হয়? ওই যে প্রথম আলোর প্রযোজনায় বই লিখেছে তখন থেকেই জামাত শিবিরকে বাদ দেওয়া, বইয়ের কভারে সাদিক কায়েমদের ছবি এডিট করে সরিয়ে দেওয়া। এর মানে জামাত শিবির কোথাও নাই। ওই প্রথম আলো ইন্ডিয়ার বয়ানে করেছে আসিফ, বই লিখেছে গণঅভ্যুত্থানের, এবং সেখানে উল্টোপাল্টা তথ্য দিয়েছিল, হাসনাতের প্রতিবাদও করেছেন। তো জামাত শিবিরের অবদানকে খাটো করার উদ্যোগ আসিফ সবার আগে নিয়েছিল। যদিও আপনারা দেখেছেন যে আমিরে জামাত আসিফকে জড়িয়ে ধরেছে, কিন্তু এই কাজ করেছে জড়িয়ে ধরা বা এটা সৌজন্যতা, ইটস ডিফারেন্ট। একই সাথে মাহফুজের বা দিল্লির যে বয়ান, যে পিন্ডি বা পাকিস্তানপন্থী, এটাকে আসিফ নিজে সমর্থন দিয়েছে, যে আমরা দিল্লির হাত থেকে পিন্ডির গোলামি করার জন্য স্বাধীন করে নি দেশ। এর মানে জামাত পিন্ডির গোলামি করছে, পাকিস্তানে গোলামি করছে, তাদের হাতে দেওয়া যাবে না, অর্থ হচ্ছে এটা। এবার দুবি করছে। এবং এই আসিফ এই যে কতটা বাটপার আপনি দেখেন, লেটেস্ট একটা বাটপারি বলি, এই কারণেই তার ধ্বংস অনিবার্য। এই আসিফ ধরা পড়বে, আপনি নিশ্চিত থাকেন। কিভাবে ধরা পড়বে? এরকম বলে জেলও থাকতে পারে। একজন শহীদ হয়েছে, তার জানাজা হয়েছে শহীদ মিনারে। সেখানে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম জানাজা ইমামতি করেছেন, আবেগ ঘন ইমামতি। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাদিকের যে কান্না, আমার স্নেহের ছোট ভাই সাদিকের যে আবেগ, সাদিকের যে খুলুসিয়াত, সাদিক কায়েমের যে নির্লোভ মানসিকতা, এটা জাতিকে মুগ্ধ করেছে। এর মানে জানা যায় সবচেয়ে আকর্ষণীয় দিকই ছিল এটা, যে সাদিক কায়েমের সেই ইমোশনাল ইমামতি, তার কান্না, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, এভাবে কান্না, এটা অভিনয় হতে পারে না। হাসনাত আব্দুল্লাহ ছেলেটাও ভালো, এভাবে কান্না করে। এভাবে কান্না করতে পারাটা এটা বড় খুলুসিয়তের প্রমাণ। এটা হাদিসেও আছে, যার কান্না আসে, চোখ থেকে পানি পড়ে, তার দিল নরম। এটা সিনেমার সেই ঔষধ দিয়ে চোখের পানি পড়ানো নয়, এটা আল্লাহর সাথে সম্পর্কিত, তাকওয়ার সাথে সম্পর্কিত। এত সুন্দর ঘটনা আসিফ মাহমুদ ফেসবুকে করেছেন, তিনি নিজেও জানাজায় গিয়েছেন, সেখানে সাদিক কায়েম বক্তব্য দিয়েছেন, ইমামতি করেছেন। মানে জামাত শিবিরের লোকজনের ছবি নাই, শুধু তার নিজের বলয়ের লোকজনের ছবি দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে। মানে সব জায়গায় তার বইতে সাদিক কায়েমদের ছবি থাকে না, এডিট করে সরিয়ে দেওয়া হয়। আবার জানাজা গেলে সেখানে ওদেরটা বাদ দিয়ে ছবি দেওয়া হয়। এই হচ্ছে বাটপারি আসিফ মাহমুদের, বুঝতে পারছেন? তো এটা নতুন না, এটা ওই প্রথম আলো ডেইলি স্টার খবরে যখন করেছেন, প্রথম আলো বই লিখে দিয়েছে। আসিফ কি বই লেখার সময় পায় নাকি? না, ওটা মতিউর রহমানও লিখে দিয়েছে, ইন্ডিয়া লিখে দিয়েছে। মানে এই 24-এর গণঅভ্যুত্থানের ন্যারেটিভ নির্মাণ করছে, যেখান থেকে জামাত শিবিরকে বাদ দেওয়া হবে, এটা আসিফ প্রথম শুরু করেছে ইন্ডিয়ার পরামর্শ। যদিও আগে এটা সম্ভব নয়, ডিজিটাল যুগ, সবকিছু রেকর্ড আছে, ছবি আছে। ছবি বাদ দিলে তো ধরা পড়ে যায় যে ছবি তুমি বাদ দিয়েছো, তুমি বিতর্কিত হচ্ছে এখানে। আমাদেরকে আসিফ মাহমুদ ফেসবুক ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করে, আমরা সমালোচনা করি এর জন্য। এদের মধ্যে গণতান্ত্রিক কোনো মানসিকতা আছে? মাহফুজরা আনফ্রেন্ড করে, অনেকে ব্লক দেয়, এদের মধ্যে ডেমোক্রেসি নেই, এই সমালোচনা সহ্য করতে পারে না। যাই হোক দর্শক, তা আসিফের পথ কেন প্রায় শেষ সেটা আপনাদেরকে দেখাই দর্শক। খবর, আসিফ মাহমুদের সাবেক এপিএস এর দেশ থেকে নিষেধাজ্ঞা, তার এনআইডি লকড। এনআইডি লক কেন করা হয় আপনি জানেন? গ্রেপ্তার
আওয়ামী লীগের বড় বড় নেতাদেরও কিন্তু সবার এনআইডি লক না, শেখ পরিবারে কয়েকজনের এনআইডি লক, এনআইডি লক করা হয়েছে। শত শত কোটি টাকা দুর্নীতি করেছে আসিফের এপিএস। এখন এনআইডি লক করার মতো অপরাধ করেছে, দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে, এত অঘটন ঘটিয়েছে, কার পাওয়ারে? ফেরেশতাদের পাওয়ারে, আসমানি পাওয়ারে, না জিনের পাওয়ারে? না, এটা আসিফ মাহমুদের পাওয়ারে। এখন তার এপিএস এইভাবে ধরা পড়া, সুরঞ্জিত সেনগুপ্তের কথা মনে আছে না? তার এপিএস এভাবে ধরা পড়া, এর অর্থ হচ্ছে আসিফ মাহমুদ ধরা পড়ছে, এই দুর্নীতি আসিফ মাহমুদ করেছে। তো এপিএস কে যখন ডিম দেওয়া হবে তখন তিনি আসিফের নাম বলবেন, এবং ইন রিয়ালিটি আসিফ এগুলো সব জানতো, এবং আসিফ নিজেই এই দুর্নীতি করেছে। শত শত কোটি টাকা আসিফ ইনকাম করেছেন। সামনে নির্বাচন করতে হবে না, তার বাবার মধ্যে মসজিদ মাদ্রাসায় তার বাবা তো বলে দিয়েছেন যে নির্বাচন করবে, এটা দিলাম। রাজনীতি করছেন, এইভাবে বাটপারি করে তো আর টিকা যায় না ভাই। এগুলো জুলকারনাইন সাইদের কাছে আর অনেকের কাছে অনেক প্রমাণ আছে কোথায় কি দুর্নীতি করেছে। এই আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দুর্নীতির মাধ্যমেই আসিফ ধরা পড়বে, আসিফকে আটকানোর বন্দোবস্ত চলছে, দুদকের জালে আটকা পড়বে। বিএনপি পন্থী লোকজনই বেশি তদন্ত সংস্থায়। এখন এটা হাসিনের যুগ না যে আপনি সবকিছু পাওয়ার ব্যবহার করে তদন্ত উল্টে দিবেন, না। দিস ইজ নিউ বাংলাদেশ, বাংলাদেশ 2.0। এখানে আসিফ মাহমুদের জবাবদিহি করতে হবে, তিনি ধরা পড়বেন। বুঝতে পারছেন আসিফের পদ কিভাবে হুমকির মধ্যে পড়েছে? জেলও আছে কপালে যদি ন্যায় বিচার হয়। দুর্নীতি করেছেন আমি নিশ্চিত, এগুলো ঢাকা যাবে না। আর বিএনপি তো অনর আসিফের পদত্যাগের দাবিতে, মাহফুজের পদত্যাগের দাবিতে। অতএব চতুর্মুখী বিপদ। আবার উপদেষ্টা পরিষদ সফল করার উদ্যোগ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তো এনআইডি ব্লক করার সিদ্ধান্তটা অনেক বড় কিছু। দুদক জানায় মোয়াজ্জেম হোসেনের এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এজন্য এপিএস যদি শত কোটি টাকা, তাহলে মাহফুজ এই আসিফ কয় হাজার কোটি টাকা ইনকাম করেছে, সব এগুলো ফাঁস হবে। দেখবেন কোন ব্যাংকে গিয়ে রেখেছে, সব ধরা পড়বে। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এত সোজা না, এপিএস পদ থেকে অব্যাহতি দিয়েই আসিফ বেঁচে যাবেন না, এগুলো আসিফের সাথে রিলেটেড। এই মোয়াজ্জেম যত বিপদে পড়ছে, মোয়াজ্জেম না, এটা ততটা বিপদে আসিফ পড়ছে। এবং আরো ওই নাহিদও দুর্নীতি করেছে, এবং এটা ওপেন সিক্রেট ছিল, এটা ওদের প্রভাব বা বন্ধু বলে আলোচনা হতো যে ওরা সব থাকতে পারলো না। ব্যাংক স্টেটমেন্ট দেখালেই কি ফেয়ার প্রমাণিত হয়? নিজের ব্যাংকে কি টাকা রাখে কেউ? এই যে মোয়াজ্জেম এই শত কোটি টাকা দুর্নীতি করেছে, অথবা এই এনসিপির আর এক নেতা তানবীর 450 কোটি টাকা এক জায়গা থেকে মেরে দিয়েছে, তাদের ব্যাংকে খুঁজলে আপনি পাবেন না 1 কোটি টাকাও। ব্যাংকে তো আর টাকা রাখে না, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে নিজেকে ভালো প্রমাণ করা যায়। যাই হোক দর্শক, জামাত শিবিরের সাথে লাগতে আসো, এরকম অধপতন ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, শিবিরের অবদানকে স্বীকার করে, শিবিরের সাথে ঐক্য করে, সমঝোতা করে, এমনকি মাহফুজকে বাদ দিয়ে, যে মাহফুজ যে অনৈক্য সৃষ্টি করেছে, যে তার সাথে আমরা নাই, মাহফুজ বাদ, মাহফুজকে চিনি না, কিন্তু শিবির আমাদের ভাই, শিবির আমাদের শেল্টার দিয়েছে, নানান কিছু। এই স্বীকৃতি দিয়ে এখন অনেকে শিবির আনুকূল্য চাচ্ছে, এনসিপির অনেক নেতা, যারা 2 দিন আগেও শিবিরকে মারাত্মক গালাগালি করেছে, এখন তারা শিবির আনুকূল্য চান। কারণটা কি জানেন? শিবিরের আনুকূল্য ছাড়া আপনি নতুন ধারা রাজনীতিতে টিকতেই পারবেন না, এটা সম্ভব নয়। যেমন এই যে নাগরিক কমিটি হিট হয়েছিল, কেন? জামাত শিবির লোক দিয়েছিল বলে। বৈষম্য বিরোধী হিট ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করলে হাজার হাজার স্টুডেন্ট হয় মিছিল করলে, কিন্তু এখন ক্যামেরা বেশি হয় লোকের চাইতে। কেন? শিবির এখানে হেল্প করে না, লোক দেয় না। এই জন্য বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি, ইট ডিপেন্ডস অন শিবির। শিবির লোক সাপ্লাই দিলে, শিবির জামাত হেল্প করলে সফল হবে, নইলে সফল হবে না। এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না। এই যে নতুন যে কিছু রাজনৈতিক উদ্যোগ, যেমন বিপ্লবী পরিষদ প্রথম এসেছে রাজনৈতিক দল, এরপরে এনসিপি, তারপরে আপ বাংলাদেশ, এরা সবাই সাবেক শিবির বা বেশিরভাগই, কিন্তু বর্তমান শিবির কিভাবে তাদেরকে হেল্প করবে এর উপর নির্ভর করবে যে তারা কতটুকু সফল হতে পারবে কি পারবে না। এর বাইরে তাদের কোনো সফলতা নেই।
এছাড়া আরেকটা বিষয় প্রমাণিত হয়েছে যে এনসিপি করুক, এনসিপি তো আলাদা একটা দল। এক কথা, এনসিপি দলীয়ভাবে লোক হাজির করতে পারবে না জামাত শিবির হেল্প ছাড়া। দ্বিতীয়ত, শিবির যদি কাউকে ধরে, এনসিপিতেও তার রাজনীতি নাই হয়ে যেতে পারে। অতএব শিবিরের সাথে লেগে এই নতুন ধারা রাজনীতি এটা অসম্ভব। যেমন এক মাহফুজকে নাই করে দিয়েছে শিবির, দেখেছেন না? মাহফুজ বোতল খায়, মাহফুজ যে অপমান লাঞ্ছনার শিকার হয়েছে, আপনি চিন্তা করেন। এটা ওবায়দুল কাদেররা এরকম অপমানিত লাঞ্ছিত হয়েছিল না? ওবায়দুল কাদেরদের চাইতে বেশি অপমানিত লাঞ্ছিত হয়েছে মাহফুজ। মাহফুজ এখন ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছেন না। ক্ষমা চেয়ে পোষ দেন, জনগণ বলে যে জুলাই গাদ্দার, ও বাদে, ঐক্য হবে কিন্তু মাহফুজ বাদে। বুঝতে পারছেন? এটা এনসিপির নেতারা টের পেয়েছে। টের পেয়ে তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছে যে না, এই মাহফুজের পথে হাঁটলে আমার আম সালা সব যাবে, শিবিরের আনুকূল্য আমার লাগবেই, নইলে রাজনীতিতে আমি টিকে থাকতে পারবো না। এই জন্য এনসিপির অনেক নেতা মাহফুজকে ইঙ্গিত করে কঠিন কঠিন বিবৃতি বক্তব্য দিচ্ছে ফেসবুকে, যে এদের খবর আছে। মাহফুজকে অনেকে থ্রেট দিয়েছে, খবর আছে, ইঙ্গিত করে, সরাসরি তার নাম বলা লাগে না। এমনকি যারা মাহফুজের বটফোর্স হিসেবে বড় বড় ভূমিকা পালন করতো, তারা এখন শিবিরের ভূমিকার স্বীকৃতি দিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আব্দুল কাদের, শিবির যার মাধ্যমে 9 দফার প্রচার করেছিল, প্রথমে আব্দুল কাদের বলেছিল, ভিডিও রেকর্ড আছে, যে এটা শিবিরের 9 দফা, স্পষ্ট বলেছে শিবিরের 9 দফা। কিছুদিন পর মাহফুজের বুদ্ধিতে বলছে, কিসের শিবিরের 9 দফা, ওটা আমার 9 দফা। অথচ ভিডিও বক্তব্য দিয়েছিল শিবিরের 9 দফা, যে 9 দফার সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। তা গাদ্দারদের মধ্যে কিন্তু আব্দুল কাদের একজন। এখন আব্দুল কাদের ডাকসু ইলেকশন করতে চান, এনসিপির নেতা হতে চান, ছাত্র নেতা, ওইটাই এনসিপিরই ছাত্র সংসদ, ওটা এনসিপি, আলাদা কিছু নয়। সে আব্দুল কাদের এখন দেখছেন যে ওই মাহফুজের পদে থাকলে বা সাথে থাকলে মাহফুজের মতো পরিণতি হবে, ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাবে না। তার চাইতে বরং আগে ভাগে মাহফুজের সাথে সম্পর্ক ছিন্ন করে শিবিরের কিছুটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করি। সামনে নির্বাচন আসছে, জামানত বাজেয়াপ্ত যেন না হয়। এজন্যই এটা শুধু আব্দুল কাদের একা করছে তা না, আরো অনেকেই এই কাজ করছে। আব্দুল কাদের ফেসবুক পোস্ট, অভ্যুত্থান পরবর্তীতে শিবিরের সর্বজন স্বীকৃত ভূমিকার কথা কোথাও ছিল না, কারণ তারা পর্দার অন্তরালে কাজ করেছেন, এখন কাজ করেছেন, বুঝতে পারছেন? সম্মান অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন, মানে এখন স্বীকৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে শিবির আনুকূল্য পাওয়ার জন্য। এতদিন কি করেছে আব্দুল কাদের আমরা দেখেছি, মানে মাহফুজ থেকে বেরিয়ে এখন শিবির আনুকূল্য পাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্বীকৃতিটা দিচ্ছে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, শিবিরের ভূমিকার কথা আমরা সেসব মানুষকে জানি, বিশেষ করে আমি বেশি জানি, কারণ আন্দোলনের শুরুর দিন থেকে শিবিরের সাথে যোগাযোগ মেনটেন করার দায়িত্ব ছিল আমার। 3 তারিখ পর্যন্ত সেটা কেবল আমার সাথেই ছিল, বেশি ছিল। আন্দোলন পরবর্তী সঠিক ইতিহাস লেখার নিয়ত ছিল আমার, এক প্রকার দায়বদ্ধতার জায়গা থেকেই লেখা। আমি 9 দফা নিয়ে লিখলাম, নানান দিক থেকে বাধা বিপত্তি থোড়াই কেয়ার করে প্রকৃত ঘটনা লিখলাম। লেখাটা সোশ্যাল মিডিয়া দেওয়ার পর আগে তৎকালীন শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি ফরহাদ ভাইকে পাঠালাম। যেহেতু 9 দফা দেওয়ার প্রথমেই ওনার সাথে আলোচনা হয়েছিল, আসলে 9 দফাটা ছিলই ওই ফরহাদের লেখা, যে কিছুটা স্বীকার করেছেন এখন আবার। ওনার সাথে আলোচনা হয়েছিল, লেখাটি দিয়ে বললাম, ভাই আমার লেখায় কোথায় ভুল আছে কিনা, কোনোভাবে মিথ্যাচার হয়েছে কিনা, কোনো কথা বাদ গেছে কিনা। উনি ঘন্টা দেড়েক আমাকে পুনরায় লেখাটা পাঠালেন, একটা শব্দ হেরফের করেন নাই, বললেন কোনো ভুল নাই, সব সত্য উঠে এসেছে। আমি বারবার করে কনসার্ন জানালাম যে ভালো করে দেখেন কোনো কিছু বাদ পড়েছে কিনা, আমার অজান্তে আপনাদের প্রতি ইনজাস্টিস হচ্ছে কিনা। কি দরদ শিবিরের প্রতি! অথচ এই আব্দুল কাদের কি লিখেছিল, কি বলেছিল আমরা জানি। বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর তার বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত, এরকম। এখন আবার শিবির ভালো, কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা। এত শিবির প্রেমী, এতদিন তো আমরা ভিন্ন রূপ দেখেছি, মাহফুজীয় রূপ দেখেছি, এখন বিপদে পড়েছে। লেখার ব্যাপারে উনি ইতিবাচক সম্মতি দিলেন শুনেছি। ওই লেখাটা তিনি তাদের নানান জায়গায় পাঠিয়েছেন, আলোচনাও করেছেন। দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার দায়টা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। মানুষজন সত্যিকার ইতিহাস জানুক, ইতিহাসের কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই না। আমার লেখার পর থেকেই আন্দোলনে শিবিরের ভূমিকাটা প্রকাশ্যে আসে, স্বীকৃত হয়। শিবিরের সাথে আমার মতানৈক্য তৈরি হয়
রাজাকার স্লোগান নিয়ে। আমি কেবল ওই রাতে আমাদের অবস্থানটা জানিয়েছি, সেটা কেন্দ্র করে শিবির কবে আমাকে পরোটা আর ডিম ভাজি খেয়েছে। দেখেন এই যে পরোটা ডিম ভাজি হয়েছে, এইগুলো এই খোটা, এটা এটা রাজনীতির বাস্তবতা, এটা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। দিস ইজ পলিটিক্স। আর এটা নিয়ে যদি এত মনোকষ্ট পাও, এটা রাজনীতি করা যাবে না। আর টি শার্ট গায়ে দিয়েছে, কে মোবাইল কিনে দিয়েছে, সবকিছু ঘটনা ভাউচার শিবির পর্ব আকারে লিখেছে। না, শিবির লেখেনি, এটা ব্যক্তিগতভাবে কেউ লিখেছে। সোশ্যাল মিডিয়া আমার নামে জঘন্য মিথ্যাচার ছড়িয়েছে 9 দফা নিয়ে। 9 দফা দেওয়ার পরে নিরাপত্তা কনসার্নের জন্য 19 তারিখের পর আমি আহমেদ আফগানি ভাইয়ের বাসায় 2-3 দিন ছিলাম। তার ছোট ভাই আমাকে নিয়ে মিথ্যাচার করেন। একদিন সকাল বেলা নাকি পত্রিকা হাতে আমার জন্য পরোটা আর ডিম ভাজি দিয়ে এসে আমাকে বললেন, ভাই আমার নামে 9 দফা এসেছে। আমি নাকি চমকে উঠেছি, 9 দফা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আর একটা মিথ্যাচার কিছু বাড়িয়ে কমিয়ে অনেকে বলেছে, দ্যাটস রাইট, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে মানে এই আব্দুল কাদের দীর্ঘ লেখা যে জামাত শিবিরে অবদান আছে। জামাত শিবির কিছু লোক তো বাড়াবাড়ি করে, এটা তো আমরা স্বীকার করি, কিন্তু মৌলিকভাবে তাদের অবদান আছে, তারা ঠিক আছে। তাদের হিস্সা দিতে হবে, তাদের সাথে ইনজাস্টিস করা যাবে না, শিবিরের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। শিবির আন্দোলনের ভূমিকা ছিল, আমি চাই শিবিরের স্টেক সঠিকভাবে পাক। জামাত শিবির মজলুম ছিল, অতএব শিবিরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি শিবিরের সাথে মিলেমিশে থাকতে চাই, শিবির আমি ভাই ভাই। এটা হচ্ছে আব্দুল কাদেরের লেখার মূল বক্তব্য। তাহলে আব্দুল কাদের এই লেখা, আব্দুল কাদের মতো অনেকেই এরকম ইঙ্গিতমূলক লেখা লিখছে মাহফুজ বলয় থেকে বের হয়ে। কারণ কি, শিবিরের আনুকূল্য ছাড়া রাজনীতি টেকা যাবে না, এটা এখন বুঝতে পেরেছে।